আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনা। অপরাধ দমনে ঢাকার ৬৫টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে মন্তব্য উপদেষ্টা আসিফের। ছাত্র নাগরিকদের নতুন দলের নাম ও প্রতীক নিয়ে কৌতূহল। শুক্রবার সমাবেশ থেকে আসবে ঘোষণা। দেশপ্রেম আর জনগণই হবে দলের প্রধান শক্তি। কোটি কোটি টাকা খরচ হলেও ভাগ্য বদলায়নি মৎস্যজীবীদের। বরাদ্দকৃত অর্থের ৩৭০ কোটি খরচ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এবং আমদানিতে শুল্ক ছাড়ে এবার ২.৫ গুণেরও বেশি খেজুর আমদানি। কেজিতে দাম কমেছে ৩০ থেকে ৪০ টাকা। কারসাজি এড়াতে বাজার তদারকির পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। অপরাধীদের ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জনমনের আতঙ্ক নিরসনে মাঠে তৎপর থাকবে প্রশাসন। রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর বিশেষ কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, অপরাধ দমনে ঢাকার ৬৫টি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জন আটক করে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। রিপোর্ট করছেন আদ্দেন সজীব। রাত নামলেই এখন জনমনে ভয় বাড়ে, ছিনতাই ডাকাতির খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধের হিসেবে কম বেশি নিয়ে হয়তো আলোচনা সমালোচনা হতে পারে, কিন্তু রাতের ঢাকা যে অনিরাপদ হয়েছে সেটা নিয়ে প্রশ্ন কমই উঠছে। এই তো মঙ্গলবার উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জন যুবককে আটক করে জনতা। পরে ওভারব্রিজে উল্টো করে ঝুলিয়ে পেটানোর কথাও শোনা যায়। গত কয়েক মাসে ঢাকায় ছিনতাই ডাকাতিতে তেক্ত হয়েই মানুষ সতর্ক হয়েছে ঠিকই, কিন্তু আইনের কাছে অপরাধীদের তুলে না দিয়ে এমন শাস্তি করলে তা নিয়েও প্রশ্ন উঠছে। আইন কারো নিজে হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কারো কাছে কোনো সুনির্দিষ্ট ইনফরমেশন থাকলে পুলিশকে অবহিত করবে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবে। অপরাধ দমনে রাতভর যৌথ বাহিনী ঢাকার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে। এছাড়াও অলিগলি সহ নগরীর অনিরাপদ স্থানগুলো চিহ্নিত করে টহল দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন সংস্থা। জিজ্ঞাসাবাদ করেন সন্দেহভাজন অনেককেই। যেসব রাস্তায় ছিনতাই ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, ছিনতাইকারীদের ধরতে যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। যৌথ বাহিনীর এই বিশেষ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, অপরাধ দমনে সক্রিয় আছে প্রশাসন। দেশের পরিস্থিতি খারাপের চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না। এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে দেশের পরিস্থিতি খারাপ করার জন্য। শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন। দেশের এইরকম একটা ক্রান্তি লগ্নে, এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক, সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। রাতভর যৌথ বাহিনীর এমন তৎপরতায় জনমনে যে কিছুটা স্বস্তি ফিরেছে নানাভাবে, তাও জানাচ্ছেন নগরবাসী। তাদের তাগিদ প্রধান সড়কে তো বটেই, নগরের গুরুত্বপূর্ণ সড়কে বাড়াতে হবে আরো নজরদারি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র নাগরিকদের নতুন দলের নাম কি হতে যাচ্ছে, প্রতীকী বা কি হবে, এমন নানা আলোচনা এখন রাজনৈতিক অঙ্গন আর সাধারণ মানুষের মনে। এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী শুক্রবার জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউর সমাবেশ থেকে। এটিএন বাংলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান, নাম বা প্রতীক যাই হোক, দেশপ্রেম আর জনগণই হবে এই দলের প্রধান শক্তি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। দীর্ঘ ১.৫ যুগের স্বৈরশাসনের পতনের পর নতুন আশায় বুক বাঁধে গোটা দেশ।
সেই আশার সারথি হয়ে দেশবাসীকে নতুন স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনের নায়কদের নেতৃত্বে ছাত্র নাগরিকদের বহুল আলোচিত নতুন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নাম হতে পারে জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তি। এরই মধ্যে নতুন এই দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। জুলাই আন্দোলনের অন্যতম এই যোদ্ধার উপরেই ভরসা রাখছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। চোখের সামনে ভাসে ওনার সাথে যেভাবে রাজু ভাস্কর্য থেকে দাঁড়িয়ে সেটা আমরা ওনাকে নিয়ে সেই বঙ্গভবন পর্যন্ত গিয়েছি, আমরা সচিবালয় পর্যন্ত ওনাকে দিয়ে এসেছি। সামনের দিনে ইনশাআল্লাহ উনি হচ্ছেন গণভবনের কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করবেন। সুতরাং জনতার কাছাকাছি থেকে জনতাই তাকে আবার ইনশাআল্লাহ গণভবনে পৌঁছাইয়া দিবে। আগামী জাতীয় নির্বাচনে অন্য কোনো দলের সাথে জোটবদ্ধ হওয়া নিয়ে এখনই কোনো কিছু ভাবছে না তরুণদের এই দল। সবার আগে দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানোই তাদের লক্ষ্য বলে জানালেন নয়া দলের অন্যতম সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আমরা কোনো রাজনৈতিক দল কিংবা আমরা কোনো জোট কিংবা কোনো ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য আমরা মুখাপেক্ষী নই। আমরা মূলত মানুষের মুখাপেক্ষী। আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাবো। আমাদের কাজ হচ্ছে এখন মানুষের কাছে যাওয়া, জোটে যাওয়া কিংবা দলে যাওয়া আমাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। জনসংখ্যার অর্ধেক নারী, তাই নতুন এই দলে নারী নেতৃত্বকেও সমান গুরুত্ব দেওয়া হবে বলে জানালেন সংগঠকরা। আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে নারীদের যে অংশগ্রহণ সেটাকে নিশ্চিত করার লক্ষ্যে শুধুমাত্র নামে মাত্র নয়, সামনে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে নারীদেরকে নেতৃত্ব স্থানীয় জায়গায় এবং সিদ্ধান্ত গ্রহণের টেবিলে আমরা দেখতে পাবো। তারা এও জানান জনপ্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি নিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী হবে নতুন এ রাজনৈতিক দল, যার গঠনতন্ত্র ও নির্বাচনী ইশতেহারেও থাকবে বৈচিত্র্য। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। মৎস্যজীবীদের ভাগ্য পরিবর্তনে বরাদ্দকৃত 432 কোটি টাকার মধ্যে 370 কোটি টাকায় খরচ করেছে স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। অভিযোগ উঠেছে নিয়ম নীতি না মানায় উপকারভোগীদের ভাগ্য বদলায়নি। মোটা অঙ্কের এই লেনদেনের পর্যাপ্ত নথিও নেই মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের দফতরে। মনির হোসেন তপুর ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। মনির হোসেন তপুর রিপোর্ট। দেশের 13টি জেলার 45 উপজেলার 450টি গ্রামের মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কাজ করছে মৎস্য অধিদপ্তরের সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। এ খাতে বরাদ্দকৃত নগদ 432 কোটি টাকার মধ্যে অবশিষ্ট আছে 55 থেকে 60 কোটি টাকা। কিছু পাই না, এগুলা কোনো খবরও নাই, আজকে আপনার থেকে শুনছি। আমরা 6 বছর ধরে এখানে কাজ করতে আছে, কোথায় করছে, কোথা থেকে টাকা আনছে, আমরা কি রকম করছে কিছু জানি না। গেল 4 মাসেই খরচ করা হয়েছে 35 কোটি টাকা। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর তত্ত্বাবধানে এই অর্থ বন্টন হয়। 450 কোটি টাকা আপনার লিকুইড মানি আপনার প্রজেক্ট থেকে গেছে। আপা হলো অ্যাকাউন্টস অফিসার, আপা বলে আপা কিছু জানে না। আমার হাতে জানে, আমি জানি না। আমার কাজ হচ্ছে বরাদ্দ স্যাররা সাইন করে, এত টাকা বরাদ্দ, এত টাকা, এত টাকা। এই শুধু স্যারদের গাড়ি দিলে এই 450 কোটি টাকা কি জেনারেল পেয়েছে? জেনারেল পেয়েছে? এটা আমি বরাদ্দ আইবাস এন্ট্রি করি না, আমি জানিও না। এটা যদি অন্যায় হয়, এটা আপনি আমার প্রতি অন্যায় করলেন। আমি চাচ্ছি আপনি আমার কাছে একটা চেয়ে যান, আমি আপনাকে কি দিই আগে দেখেন। আপনি পুরো স্টেটমেন্ট নিয়ে আসবেন এই টাকা খরচের। আমাকে কিন্তু এটা জবাবদি করতে হচ্ছে সেক্রেটারির কাছে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি পুলিশে অ্যাকাউন্টেবিলিটি ফুললি আমাদের এমডি। এই বিষয়ে জানতে চাওয়া হয় এসডিএফ এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে। অভিযোগ করছে যে এই প্রকল্পে মৎস্যজীবীদের ভাগ্যের উন্নয়ন হওয়ার কথা, সেখানে কতিপয় কিছু কর্মকর্তার ভাগ্য উন্নয়ন হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, কোন কর্মকর্তার হয়েছে সেটা তো আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমাদের রিলেটেড কোথাও যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা সেটা অ্যাকশন নেব। সংস্থাটির অর্থ বিভাগের পরিচালক মাহবুবুল আলম বলেন, সাংবাদিক কিভাবে ম্যানেজ করতে হয় তা জানা আছে তাদের। আমার সবচেয়ে বড় ভাই আছে আমার একজন সাংবাদিক আর আপনাদের লিডার, আমরা জানি কিভাবে ডিল করতে হয়। মৎস্যজীবীদের জন্য বরাদ্দ করা অর্থ লেনদেনের পুরো বিষয় খতিয়ে দেখা দরকার বলে মনে করেন
টিআইবির নির্বাহী পরিচালক। মৎস্যজীবীদের ভাগ্য উন্নয়নের নামে প্রকল্পের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে সংস্থা যেটি বাস্তবায়নের সাথে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজ করেছে তারা নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। এই প্রকল্পের অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আজকে যেহেতু আমার কাছে আসছেন, বিশ্বাস করছেন আমাকে, আমিও আপনাকে বিশ্বাস করছি, আপনি কোনো রিপোর্ট করেন না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আমদানিতে শুল্ক ছাড়ের কারণে গত বছরের তুলনায় এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি হয়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় মান ও প্রকারভেদে কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তবে কারসাজি করে যাতে দাম না বাড়ে সেজন্য বাজার তদারকির ব্যবস্থা আরও জোরদার পরামর্শ দিয়েছেন গবেষকরা। শরফুল আলমের রিপোর্ট। ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুর। কয়েক বছরের তুলনায় শুল্ক ছাড়ের কারণে এবার আমদানিও বেড়েছে, সরবরাহ ব্যবস্থাও ভালো। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় অনেকটাই স্থিতিশীল রয়েছে খেজুরের দামেও। দেশে আমদানি করা খেজুরের 80% আসে রমজান মাসের আগে। পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর থেকে চলতি বছরের 20 ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে গত বছরের একই সময়ের তুলনায় 258 ভাগ অর্থাৎ 2.5 গুণ বেশি খেজুর আমদানি করা হয়েছে। এই সময় 833 কোটি টাকার 46,123 মেট্রিক টন খেজুর যুক্ত হয় দেশের বাজারে। 1 লাখ মেট্রিক টনের মতন আমাদের আমদানি হয়েছে রমজানে, কিন্তু রমজানে আমাদের প্রয়োজন মাত্র 60,000 মেট্রিক টন। মাঝারি মানের যে খেজুরগুলো আছে সেগুলো আমার মনে হয় যে 300 টাকা, 350, 400 টাকার ভিতরে আছে। তো মরিয়ম আজুয়া যেগুলো আছে ওইটার বাজার এখন বর্তমানে 800 থেকে 1000 টাকার ভিতরে বেচা কিনা হচ্ছে। কাজে এই বছর কোনো সেন্টিগ্রেডের কোনো প্রশ্নই আসে না। আমদানি নির্ভর খেজুরে 5 স্তরে শুল্ক নির্ধারণ করেছিল এনবিআর। চলতি বছরের শুরুতে কাস্টমস ডিউটি 25 থেকে কমিয়ে 15% করার পাশাপাশি শুল্কের মূল্যও মানভেদে 8 থেকে 25 ভাগও কমানো হয়। অর্থাৎ এবার শুল্ক কর কমানোর কারণে প্রতি কেজি খেজুর আমদানিতে কমপক্ষে ব্যয় কমেছে 38 টাকা পর্যন্ত। ফলে এবছর খেজুরের আমদানি ব্যয় 20 থেকে 25% কম হবে বলে জানান আমদানিকারকরা। ভোক্তার চাহিদা, আমদানি, মজুদ এই সমস্ত তথ্যপাত্রগুলো দৈনিক ভিত্তিতে কিভাবে সকল পর্যায়ে এটি সরবরাহ হতে পারে এবং যার ভিত্তিতে একজন আমদানিকারক সিদ্ধান্ত নিতে পারেন, যিনি মজুদ করছেন তিনি নিতে পারেন এবং ভোক্তা সেটি ক্রয় করতে পারেন, এই ধরনের একটা ব্যবস্থাপনা আমাদের এখানে বড় রকমের ঘাটতি রয়েছে। এই বছর আমরা যেটা দেখতে পাচ্ছি খেজুরের ক্ষেত্রে তুলনামূলকভাবে হয়তো ভোক্তা এবং আমদানিকারক উভয়ই হয়তো এক ধরনের সহনীয় জায়গায় থেকে হয়তো রোজাটি পালন করবেন। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে রমজান মাস জুড়ে খেজুরের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করেন গবেষকরা। আমদানিতে শুল্ক হার কমানোর কারণে এবার খেজুরের দাম অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ব্যবসায়ী ও গবেষকরা আশা করছেন বাজারে যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা যায় তবে রমজান মাস জুড়েই সহনীয় দামে ক্রেতারা খেজুর কিনতে পারবেন। শরফুল আলম, এটিএন বাংলা, বাদামতলী, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট কর্তৃপক্ষের হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন তারা। বিশ্ববিদ্যালয় দুর্বার বাংলার পাদদেশে সমাবেশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন ফ্যাসিবাদী কায়দায় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাধা দিতেই এই পদক্ষেপ। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সিন্ডিকেটের জরুরি সভায় সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে কুয়েট। একই সাথে ক্যাম্পাসের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনারকে চিঠি দেয় কুয়েট প্রশাসন। জুলাই বিপ্লবের পরে কুয়েট একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রদেরকে হল ভ্যাকেন্ট করা হচ্ছে, এটাই প্রথম বিশ্ববিদ্যালয় জুলাই আন্দোলনের পরে। এবং আমরা মনে করছি যে এই হল ভ্যাকেন্ট করার নির্দেশটা এই আন্দোলনকে দীর্ঘায়িত করার এবং ভিন্ন খাতে প্রবাহিত করার একটা প্রচেষ্টা। শিক্ষকদের থেকে এই ধরনের আচরণ কখনো আশা করি না। আমরা আশা করি আমাদের শিক্ষকরা আমাদের যৌক্তিক দাবির সাথে একমত জানাবেন। তিনারা এখনো পর্যন্ত আমাদের 150 জন যে ভাই বোন আহত হয়েছেন, যে রক্ত ঝরিয়েছে, তাদের একজনেরও খোঁজখবর তিনারা নেন না। নিজেদের উদ্ভাবন করা মনুষ্যবিহীন এয়ারক্রাফট বা ড্রোনের সফল উৎক্ষেপণ করলেন লালমনিরহাট এরোস্পেস এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। লালমনিরহাট বিমান বাহিনীর রক্ষণাবেক্ষণ ইউনিট থেকে শিক্ষার্থীদের এই ড্রোন উৎক্ষেপণ সরাসরি প্রত্যক্ষ করেন বিমান বাহিনীর প্রধান। নিজেদের এই উদ্ভাবনকে দেশের এভিয়েশন খাতের সোনালী অধ্যায় বলে দাবি শিক্ষার্থীদের। লালমনিরহাট প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম।
কয়েক বছর আগে মানুষবিহীন এয়ারক্রাফট উদ্ভাবনের কাজ শুরু করেন লালমনিরহাট অ্যারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের এই তরুণরা। ৩৫ জন শিক্ষার্থীর এই দল তাদের তৈরি বিমানের নকশা পাঠান আমেরিকার অ্যারোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স ফ্লাই প্রতিযোগিতায়। বিশ্বের ১৬৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৬৭তম অবস্থান অর্জন করে বাংলাদেশ। আগামী ১০ এপ্রিল মর্যাদাপূর্ণ সেই প্রতিযোগিতায় দেখানো হবে এই ড্রোন। তাই এ উপলক্ষে লালমনিরহাট অ্যারোস্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ড্রোনটির প্রদর্শনীর আয়োজন করা হয়, যা সরাসরি অবলোকন করেন বিমান বাহিনী প্রধান। ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য খাতে ড্রোনটি ব্যবহার করা যাবে বলে জানান শিক্ষার্থীরা। আমাদের ফিউচারে নিজেদের উন্নয়নের জন্যই আসলে আমাদের এটা লাগবে, কারণ বাংলাদেশে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি এখনো অত উন্নত না। খুব শীঘ্রই আমরা এই এয়ারক্রাফটটি নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার যে টুসনে গিয়ে আমরা ফাইনাল ফ্লাই অফে অংশগ্রহণ করতে পারবো। উদ্ভাবনী এই ক্ষমতা দেশের অ্যারোস্পেস শিল্পের ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করবে বলে তাদের প্রত্যাশা। আমরা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছি যে আমাদের বাংলাদেশে আরো বড় বড় ইউভি তৈরি হবে, যেগুলো আমরাই করব। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরো বেটার বেটার কিছু করবে। কোয়াডকপ্টার বা ফিক্সড উইং এয়ারক্রাফট অনেক কিছুতে ওরা অনেক ভালো জিনিস কিছু করে যেতে পারবে। প্রত্যন্ত অঞ্চলে সীমিত সুযোগ সুবিধা ব্যবহার করে এ ধরনের আধুনিক ড্রোন আবিষ্কার খুবই চ্যালেঞ্জিং ছিল বলে জানান এই কর্মকর্তা। আপনি ৩২ জন ছেলে মেয়ে পাচ্ছেন যারা জানে ইউভি কিভাবে বানাইতে। তো যে দক্ষ মানব সম্পদ তৈরি করার কথা আমরা বলি আমাদের দেশে এখন মূল যে থিমটা, এবং এই জেন জি যারা আছে, যারা অ্যাকচুয়ালি প্রচন্ড মেরিটোরিয়াস, এটা হচ্ছে আমাদের মেইন বেনিফিট। তারা অ্যাকচুয়ালি আর এক বছর মাঝখানে যখন ইউনিভার্সিটি বেরোয় যাবে, তারা ফিল্ডে ছড়ায় যাবে এবং তারা অ্যাকচুয়ালি দেশে বিপ্লব ঘটাতে পারবে। তরুণ প্রকৌশলীদের এই অর্জন দেশের এভিয়েশন খাতে সোনালী অধ্যায় বলে দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনকে সমর্থনের বিনিময়ে দেশটির অর্ধেক খনিজ সম্পদ চায় যুক্তরাষ্ট্র। এজন্য একটি ঐতিহাসিক অর্থনৈতিক চুক্তিতে পৌঁছাতে একমত হয়েছে দুদেশ। এর মাধ্যমে ইউরোপের দেশটিতে বিরল খনিজ সম্পদ আরোহণের সুযোগ পাবে আমেরিকা। শুক্রবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনে দখল করা ভূমির খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রকে দিতে প্রস্তুত রাশিয়াও। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বিশ্বের প্রায় ৫% অ্যালুমিনিয়াম তৈরির গুরুত্বপূর্ণ কাঁচামাল, খনিজ তেল, ইউরেনিয়াম ও টাইটানিয়াম রয়েছে ইউক্রেনে। তবে ২০২২ সালে রুশ আগ্রাসনের পর দেশটির পূর্বাঞ্চল খেরসন, খার্কিভ ও দোহানস্কের খনিজ ভাণ্ডার এলাকা দখল করে নেয় মস্কো, যেখানে আছে বিশ্বের বিরল সব খনিজ পদার্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নজর পড়ে ইউক্রেনের মূল্যবান এই সম্পদের দিকে। এজন্য পুরনো সম্পর্ক জোড়া লাগান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। যুদ্ধবন্ধে উদ্যোগ নেন শান্তি আলোচনার। রাশিয়ার দখল করা ইউক্রেনের ওইসব এলাকায় খনিজ সম্পদ অনুসন্ধান, আহরণ এবং উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার দিতে প্রস্তুত মস্কো। ইউক্রেনের কাছ থেকে দখল করা রাশিয়ার নতুন অঞ্চলগুলোতে খনিজ আহরণের বিষয়ে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ প্রকল্পে সম্পদ বিনিয়োগে আগ্রহী। বিদেশি বিনিয়োগকারীরাও এই সম্পদ আহরণের সুযোগ পাবেন। ইউক্রেনের অর্ধেক খনিজ সম্পদের বিনিময়ে দেশটিকে সহায়তা দেওয়ার প্রস্তাব খুব দ্রুতই অর্থনৈতিক চুক্তিতে পরিণত হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মুখে চুক্তি সই করতে শুক্রবার ওয়াশিংটনে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আমি শুনেছি যে তিনি শুক্রবার আসছেন। জেলেনস্কি আমার সঙ্গে একটি বিশাল অর্থনৈতিক চুক্তি সই করতে চান। এটা একটা বড় ব্যাপার, $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে শত শত বিলিয়ন ডলার ব্যয় করেছি, যা কখনই হওয়া উচিত ছিল না। ইউক্রেনের সাথে খনিজ সম্পদ চুক্তির আওতায় রাশিয়া, যুক্তরাষ্ট্র একসঙ্গে অ্যালুমিনিয়াম আহরণ ও সরবরাহে সহযোগিতা করবে। চুক্তিতে একমত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। আমরা এরই মধ্যে আমেরিকার সঙ্গে অর্থনৈতিক চুক্তির সব প্রস্তুতি সেরেছি। ইউক্রেনের জনগণ জানতে চায় আমেরিকার সমর্থন
অব্যাহত থাকবে কিনা। আমার দেশের জন্য তাদের সহায়তা খুবই জরুরি। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তার পরিমাণ প্রায় $500 বিলিয়ন। এর মূল্য পরিশোধে ইউক্রেন তার খনিজ সম্পদ বিনিময় করবে যুক্তরাষ্ট্রের সাথে। তাহলে কি ক্ষমতা ধরে রাখতেই অবশেষে দেশ বিক্রির মতো চুক্তি করতে যাচ্ছেন জেলেনস্কি? এমন প্রশ্ন ইউরোপের নেতাদের মনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার সাথে 4-4 গোলে ড্র করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। অলিম্পিক লুইস কোম্পানিতে হুলিয়ান আলভারেজের গোলে 1 মিনিটে এগিয়ে যায় সিমিওনের শিষ্যরা। 6 মিনিটে ব্যবধান বাড়ান আতোয়া গ্রিজম্যান। এরপর বার্সেলোনার আক্রমণাত্মক ফুটবলের সামনে খেই হারায় অ্যাথলেটিকো। পেদ্রি আর পাও কুবার্সির গোলে 21 মিনিটে সমতায় ফেরে কাতালানরা। এরপর ইনিগো মার্টিনেজ ও রবার্ট লেভানদোভস্কির 4-2 গোলে এগিয়ে নেয় বার্সেলোনাকে, কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি। মার্কো লরেন্তে ও ইনজুরির সময় আলেকজান্ডার সরলথের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অপরাধ দমনে ঢাকার 65টি স্থানে যৌথ বাহিনীর চেকপোস্ট। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির পেছনে আওয়ামী লীগের ইন্ধন আছে মন্তব্য উপদেষ্টা আসিফের। ছাত্র নাগরিকদের নতুন দলের নাম ও প্রতীক নিয়ে কৌতূহল। শুক্রবার সমাবেশ থেকে আসবে ঘোষণা। দেশপ্রেম আর জনগণই হবে দলের প্রধান শক্তি। কোটি কোটি টাকা খরচ হলেও ভাগ্য বদলায়নি মৎস্যজীবীদের। বরাদ্দকৃত অর্থে 370 কোটি খরচ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এবং আমদানিতে শুল্ক ছাড়ে এবার 2.5 গুণেরও বেশি খেজুর আমদানি। কেজিতে দাম কমেছে 30 থেকে 40 টাকা। কারসাজি এড়াতে বাজার তদারকির পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।